গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বন্দুকধারীর গুলিতে রক্তাক্ত যুক্তরাষ্ট্রের শপিং মল, নিহত 5। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শুরু আজ, 11 মাস পর ওয়ানডে ক্রিকেটে মাশরাফিরা। বাংলাদেশ প্রতিদিন, চোখ ধাঁধানো আয়োজন, আসছেন ভারতের অমিত শাহ, রাহুল, মমতা, পাকিস্তানের ইমরান খান সহ 100 বিদেশি রাজনীতিবিদ। 10 দিন জুড়ে ঢাকায় আলোকসজ্জা, থাকছে ডিজিটাল শোডাউন, আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল। মানব জমিন, কারিগরি বোর্ডে রেজিস্ট্রেশন রিপ্লেস জালিয়াতি। আমাদের সময়, চিকিৎসকের ভূমিকায় 300 স্পেশাল কর্মচারী। সচিবালয় আইনমন্ত্রী নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের খবর অসত্য। সকালের খবর, নিরপেক্ষ নির্বাচন কমিশন, বিশিষ্টজনদের অভিমত নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। যায় যায় দিন, ব্যস্ততা বাড়ছে শাসক দলে, সংসদ নির্বাচনের প্রস্তুতি। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের সাজ রব। দৈনিক ইনকিলাব, ভারত পাকিস্তান সীমান্ত থমথমে পরিস্থিতি। মালয়েশিয়া ফেরত বাংলাদেশের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি, ডিএমপি কমিশনার। ভোরের কাগজ, ইয়াবা ব্যবসায় ভিআইপিরা। দৈনিক দিনকাল, কুষ্টিয়া আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত 2। দৈনিক সংগ্রাম, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট। কুষ্টিয়ায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত 2, আহত 25। দৈনিক করতোয়া, মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন বন্ধ, 18 কোটি টাকা লোকসান। দ্য ইন্ডিপেন্ডেন্ট, Bangladesh people never wanted Farakka barrage, says Water Resources Minister Anisul Islam Mahmood. The Financial Express, Bharat Petroleum seeks higher premium for diesel export to Bangladesh. Syrian government makes Aleppo advance in major attack. আমরা শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। প্রথমেই দৈনিক ইত্তেফাকের যে শিরোনামটিতে আমাদের চোখ পড়ে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে মাঝরাতে একজন বন্দুকধারী গুলি চালিয়েছে এবং তার ছবি প্রকাশ করা হয়েছে, কিন্তু হামলাকারী এখনো পলাতক রয়েছে। ওয়াশিংটন বললে ওয়াশিংটন ডিসি হলো রাজধানী, আর ওয়াশিংটন একটা স্টেট আছে। আমিও খবরটা দেখার পরে বেশ উদ্গ্রীব ছিলাম, কারণ আমার মেয়ে পড়ে ওয়াশিংটন ডিসিতে, কোন জায়গায় ঘটলো সেটি। এই আমরা কিন্তু বসার আগে আপনার সঙ্গেই কথা বলছিলাম, আমার ভাষাটা ছিল এরকম যে এটা কি টিপিক্যাল আমেরিকান ফায়ারিং, না এর সঙ্গে আন্তর্জাতিক যে এখন ইসলামিক স্টেটের সন্ত্রাস বা জঙ্গিপনা যুক্ত সেটা। তো তারা এখনো কিছু বের করেনি। এমনি খবর দেখে মনে হচ্ছে আমেরিকাতে এই ধরনের কিছু মস্তিষ্ক আধা বিকৃত মানুষ থাকে এবং ওখানে ফায়ার আর্মস খুব সহজে বিক্রয়যোগ্য পণ্য পাওয়া যায়। এটি নিয়ে আপনার ওবামা কিন্তু কংগ্রেসের সঙ্গে অনেক লড়াই করেছে যে এইভাবে মুক্তভাবে ফায়ার আর্মস বিক্রি করা একটু সীমিত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। সম্ভবত আমেরিকাতে ব্যবসায়ী এবং ধনিক গোষ্ঠী এবং কংগ্রেসের যে জনপ্রতিনিধি তাদের মধ্যে একটা গাঁটছড়া আছে এই অস্ত্রের বিষয়ে, স্বার্থ জড়িত। তো এটা আমেরিকাকেই সমাধান করতে হবে তাদের। তবে বিভিন্ন ঘটনায় দেখা গেছে যে ওদের পুলিশ এবং বিচার বিভাগের মোটামুটি এরকম একটা দক্ষতা আছে যে অল্প সময়ের মধ্যে কিন্তু ধরতে পারে, বিচার করতে পারে, শাস্তিও দিতে পারে, কিন্তু বন্ধ হচ্ছে না। এটি হচ্ছে ওই সমাজের সংকট। অস্ত্রের সহজলভ্যতা নিয়ে অনেক, অস্ত্র আইন সংশোধন নিয়ে অনেক কথাবার্তা, অনেক। হ্যাঁ, কিন্তু এটা তো তারা মানে একমত হতে পারছে না, বিশেষ করে মানে কংগ্রেসে সেটি বের করে আনতে পারছে না। তো আমরা তারপরে আমরা একটি শিরোনাম দেখছি যে নূর চৌধুরী বঙ্গবন্ধু হত্যার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, যার এখানে মৃত্যুদণ্ডের সাজাও হয়েছে, তাকে কানাডা থেকে বহিষ্কার করা হচ্ছে, এরকম একটি সংবাদ কিছুদিন আগে আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল কয়েকটিতে। সেটি আমাদের আইনমন্ত্রী বলছেন যে খবরটি সত্য নয়, কানাডা সংবিধানই তাকে ফেরত দিতে একটি বাধা। কিছু কিছু সংবাদ মাধ্যমে এখানে ওটা প্রকাশিত হয়েছিল, সব খবরের কাগজে না। তখনই আমি খবরটা একাধিকবার পড়েছি এবং আমার কাছে একটু সন্দেহজনকও মনে হচ্ছিল
সোর্সগুলো ভালো করে দেখলে দেখা যায় যে কানাডার কোনো সংবাদপত্রে প্রকাশিত প্রথম শ্রেণীর বড় সংবাদপত্রের নয়, সেটি সূত্র ধরে এখানে খবরটা হয়েছে এবং ওখানে কিছু কিছু লয়ারের সঙ্গেও কথা হয়েছে। তারপরেও এটার বিশ্বাসযোগ্যতার ভিত্তি একটু দুর্বল ছিল এবং সন্দেহ হয় যে ওদের দেশে হয় কি, আপনার বাইরে থেকে কেউ গিয়ে সেখানে থাকার অনুমতির জন্য ইমিগ্রেশনের জন্য যে প্রক্রিয়াটা করে, তাকে সাহায্য করার জন্য অনেক আইনজীবী থাকে। কখনো কখনো আদালতে হয়তো একটা রিজেক্ট করা হলো, অন্য একটা গ্রাউন্ডে উকিলরা আবার সেটা আদালতের কাছে নিয়ে যায়। আমার সন্দেহ হয় যে এই খবরটা এই ধরনের কোনো বিভ্রান্তিকর জায়গা থেকে আসতে পারে। আগে কখনো ঘটতে পারে যে আদালত তার থাকার বৈধতা রিজেক্ট করেছিল, তখন তো তাকে বের করে দেওয়ার প্রশ্ন আসে। এখনকার সঙ্গে মিলিয়ে এইরকম একটু অনির্ভরযোগ্য একটা খবর প্রকাশিত হয়েছিল। আজকে আমাদের আইনমন্ত্রী যেটা বলেছেন তাতে কিন্তু অনেক স্পষ্ট যে এই নূর চৌধুরী এবং শাহরিয়ার যে আপনার আমেরিকা এবং কানাডায় আছে, মানে দুজন দুই জায়গায় আছে, নূর চৌধুরী কানাডাতে, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই করতে হবে। এবং এ জায়গা যে আমাদের আইনে তার বিচার হয়েছে এবং আমরা নৈতিক প্রশ্নে বলি এত জঘন্য অপরাধ করার পর কেন সভ্য জগৎ তাকে আশ্রয় দেবে, এই কথা আমরা বলতে পারি। কিন্তু আজ পরিষ্কার হয়েছে যে ফিরিয়ে আনা খুব কঠিন হবে। কঠিন এই জন্য যে তারা যে জায়গায় আটকেছে সেটা হচ্ছে যে যেহেতু তাদের দেশে কানাডায় আপনার মৃত্যুদণ্ড নিষিদ্ধ, এই জন্য তাদের সংবিধানেই হচ্ছে যে মৃত্যুদণ্ড আছে এবং মৃত্যুদণ্ড হতে পারে এমন কোনো ব্যক্তিকে তারা সেই দেশে ফেরত পাঠাতে পারে না। এই জটটা কিভাবে খুলবে এখন বোঝা যাচ্ছে যে আমরা আইনমন্ত্রী সহ আমরাও এখনো জানি না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা চালিয়ে যাব। এবং ওই খবরটির উপর ভিত্তি করে কিন্তু একটা অনুমান করা যেতে পারে যে কখনো যদি এরকম হয় যে তারা বাংলাদেশে পাঠাবে না, কিন্তু তাদের দেশে তার থাকা অবৈধ হয়ে যাওয়াতে তাকে কোনো তৃতীয় দেশে যেতে হবে, তখন হয়তো অন্যভাবে এটি চেষ্টা করা যেতে পারে অনুমান করি। মানে অনুমান এবং আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে এবং আমাদের কর্মকর্তারা চেষ্টা করছেন, সরকার চেষ্টা করছে, আইনজীবীরা চেষ্টা করছে, পররাষ্ট্র দপ্তর চেষ্টা করছে। এইখানে কোনো ঘাটতি নাই, কিন্তু কঠিন হচ্ছে ওদের সাংবিধানিক আইনের কারণে। আমরা আরেকটি শিরোনাম দেখছি, এটিও সংবাদপত্রে প্রকাশিত অন্য সংবাদের ধারাবাহিকতাতেই এটি এসেছে। সেটি হচ্ছে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো অস্ত্র, এর আগে অস্ত্র নিয়ে ধরা পড়া একজন আকাশ তার নাম, তাকে বলা হচ্ছিল যে হোলি আর্টিজানের যারা হামলাকারী তাদের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, এরকম সংবাদ আমরা আগে দেখেছি। তো আজ এখানে ঢাকার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সেরকম কোনো প্রমাণ তার ব্যাপারে এখনো পাওয়া যায়নি, তাকে অস্ত্র মামলা জিজ্ঞাসা। আমরা ধরে নিতে পারি যে পুলিশ তদন্ত করছে ওই বিষয়টা। আর এটি আরেকটা জিনিস প্রমাণ হয়, আমাদের মিডিয়া মাঝে মাঝে কোনো কিছুর দ্বারা আবেগতাড়িত হয়ে অতিরিক্ত খবরও প্রকাশ করে। আজকের খবরটার পরে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটায় আছে, সেটা হচ্ছে যে সে 10 টন অস্ত্রের সময় যে চুরি হয়ে যাওয়া AK-47 গুলো বিক্রি হচ্ছিল, তার সূত্রে সে অস্ত্র সহই ধরা পড়েছিল। এখন যেভাবেই হোক, পুলিশের দুর্বলতার কারণেই হোক আর যে কারণেই হোক, আদালতে সে জামিন পেয়ে পালিয়ে গেছে। তখন তাকে পলাতক আসামি হিসেবে ধরার জন্য ইন্টারপোলে নোটিশ করা হয়েছিল। সেই ইন্টারপোলে তার যে নাম আছে সেই সূত্রে মালয়েশীয় পুলিশ তাকে ধরেছে, তাহলে ওই অস্ত্র মামলাটাই থেকে গেল। এই সময় যে স্পেকুলেশনটা হলো যে গুলশান অ্যাটাকের সঙ্গে সে কোনোভাবে জড়িত থাকতে পারে, এটা ক্লোজ করার দরকার না, এবং আমার মনে হয় না যে এটা ক্লোজ হয়ে গেছে। পুলিশ এটা তদন্ত করবে এবং আমি মনে করি সরকারের দিক থেকে এটা মিডিয়াকে বলে তারা ভালোই করেছে যে প্রকৃত ঘটনা যা আমাদের সেখানেই থাকা উচিত এবং তদন্তটা অব্যাহত রাখা উচিত। এবং এই ধরনের গুলশান অ্যাটাকে থাকুক বা না থাকুক, তার অপরাধটা কোনো অর্থেই খাটো নয়। কাজেই এটি খুব সুসংবাদ যে বিদেশ থেকে এরকম একজন ক্রিমিনালকে ফেরত পাঠানো হয়েছে এবং আমরা তাকে আইনে সোপর্দ করতে পারছি। শিরোনাম রয়েছে যে জনগণের প্রতিনিধিত্বে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন চাচ্ছে বিএনপি, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন হবে যেভাবে হয়ে থাকে। আমি একটা মজার দেখলাম, বিএনপি নেতা ফখরুল সাহেব তিনি বললেন
যে সরকারের সার্চ কমিটি না, জনগণের সার্চ কমিটির মাধ্যমে এই নিয়োগ হতে হবে এবং জনগণের পছন্দ মতো। আমি বুঝলাম না, আমাদের সামনাসামনি হলে ব্যাখ্যা চাইতে পারতাম যে তাহলে কি প্রধান নির্বাচন কমিশন ভোটে নির্বাচন হোক, জনগণের ভোটে হবেন কিনা, সেরকম তো কোন বিষয় হতে পারে না। তো আমার মনে হয় যে কি প্রক্রিয়ায় জনগণের ইচ্ছে মতো হবে বা কি প্রক্রিয়ায় জনগণের সার্চ কমিটির দ্বারা নির্বাচন কমিশন গঠিত হবে, এটি বিএনপি পরিষ্কার করবে, মানে মোডাস অপারেন্ডিটা কোন কৌশলে সেটা করা হবে এটা প্রকাশ করবে। তবে আমাদের সকল রাজনৈতিক নেতাদের এবং সিভিল সোসাইটি সহ সকলকেই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত যে নির্বাচন কমিশন প্রশ্নটা আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন সময় এ নিয়ে মানে অনেক সংকট, সমস্যা, অনেক কাদা ছোঁড়াছুঁড়ি, অনেক ফাটাফাটি, অনেক কিছুই হয়েছে। নির্বাচন কমিশনের কোন রকম ক্রেডিবিলিটি ছিল না এইরকম সময় আমরা দেখেছি। তখন এর সাথে সময় সরাসরি ভোট ডাকাতি, তখন যে নির্বাচন কমিশনার ছিলেন কি মাকসুদ নাকি নাম আমি এখন মনে পড়ছে না, মানে তাকে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য বলা যেতে পারতো না। আবার দেখেন আওয়ামী লীগ এম এ সাইদকে করেছিল, সেটা তখন বিএনপি না করলো, গ্রহণ করলো না। আবার সাইদ সাহেবের অধীনেই কিন্তু নির্বাচনে বিএনপি ভালোভাবে জিতলো 2001 সালে। পরে আবার বিএনপি যে আপনার আজিজ সাহেবকে করলো জাস্টিস, সেটা তো একেবারে কেলেঙ্কারির চূড়ান্ত চলে গেল, মানে 1 কোটির বেশি ভুয়া ভোটার ইত্যাদি মনে আছে। তো এখান থেকে আমি বলতে চাচ্ছি এই যে আমাদের দুই বড় দল তাদের পক্ষে একমত হয়ে একজন প্রধান নির্বাচন কমিশনার কমিশন গঠন করা, এটা এখন দেশে খুবই দুরূহ, যেহেতু দুই দলের মধ্যে কোনোভাবেই একমত হয় না। এখন কিভাবে হবে? সাংবিধানিকভাবে, অর্থাৎ আপনার রাষ্ট্রপতি নিয়োগটা দেবেন, কিন্তু তিনি তো দেবেন সরকার প্রধানের পরামর্শে। কাজেই সরকারই একরকম ঠিক করছে, রাষ্ট্রপতির তো এর বাইরে যাওয়ার উপায় নাই। কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের রাষ্ট্রপতির অধীনে গতবার যে সার্চ কমিটিটা হলো, আমি তো বলি একটা ভালো একটা সমাধান। এবং সেই সময় তো বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী, তিনিও তো বঙ্গভবনে গিয়েছিলেন এবং এই প্রক্রিয়াটার সঙ্গে তিনি তো সম্মতি দিয়েছিলেন যে এইভাবে হোক, এবং তাদের কিছু সাজেশন ছিল, কিন্তু পুরোপুরি তারা অংশগ্রহণ করেনি। এবং তারপরে যাকে নিয়োগ করা হলো, সেটা এখন যেটা দাঁড়িয়েছে প্রশ্ন, সেটা হচ্ছে আপনি সার্চ কমিটির মাধ্যমে করেন, তা সত্ত্বেও এই টেকনিক্যালিটিসটা রক্ষা করা, মানে সার্চ কমিটি কি ইত্যাদি, এটা রক্ষা করা ছাড়াও আমাদের দেশে একটা রাজনৈতিক ঐকমত্য হতে হবে, দুই দলের মানে একটা ঐকমত্য হতে হবে যে এই নির্বাচন কমিশনটাকে আমরা মানলাম। সেটা কিভাবে হবে? সার্চ কমিটিটাও সরকারকে গঠন করতে হবে, গ্রহণযোগ্য যেন হয়, যেন সরকারের পক্ষে শুধু লোকজন না হয়, সাধারণভাবে সমস্ত জনগণ যেন মনে করে যে হ্যাঁ, আমাদের দেশে এই কজন 3 জন 5 জনের সার্চ কমিটি 7 জনের গঠন করা হয়েছে, এটি গ্রহণযোগ্য, এরা সাব্যস্ত লোক। এটা 1 নম্বর। 2 নম্বর, ওই সার্চ কমিটিকেও এমন একজন প্রধান নির্বাচন কমিশনার বের করতে হবে, যিনি দুঃখজনকভাবে আমাদের মানে রকিব সাহেবের মতো। তো সেটা তো সার্চ কমিটিতেই হলো, এবং প্রথমে তো তার বিরুদ্ধে এত ছিল না, আপত্তি ছিল না। কিন্তু আমরা কি দেখলাম যে তার হাতে সমস্ত ক্ষমতা থাকতেও তিনি প্রয়োগ করতে পারেন না। তো এখানে কিন্তু হয় ক্ষমতাসীন সরকার, তাদের হাতে থাকে ব্যুরোক্রেসি, তাদের হাতে থাকে প্রশাসন যন্ত্র, পুলিশ ইত্যাদি, এদের উপরে যদি সরকার এদেরকে ঠিকমতো ব্যবহার না করতে পারে, তাহলে নির্বাচন কমিশন দোষী হয়। আর নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা থাকতেও তিনি যদি দৃঢ়চেতা মানুষ না হন, তিনি যদি যোগ্য না হন, তাহলেও এটি ঘটে। কাজে বিরোধী দল তো দাবি করবেই যে সর্বসম্মতভাবে একজন হোক, কিন্তু প্রক্রিয়াটা সার্চ কমিটির বাইরে যাওয়ার কোনো উপায় আমি দেখছি না। তারপর শিরোনাম রয়েছে যে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শুরু হচ্ছে আজ থেকে, এবং বেশ অনেকদিন পরে একটি আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে খেলতে নামছেন মাশরাফির দল। এবং এখানে সব নজর গিয়ে তো পড়েছে আপনার এই তাসকিন সহ যে 2 জন, তাদের যে বোলিং অ্যাকশন কারেক্ট হয়ে এলো, তাদের উপর অনেকেই আস্থা স্থাপন করছেন, এবং আমাদের কোচও আস্থা স্থাপন করছেন, খুশি হয়েছেন সবাই। মাঝখানে কিন্তু এই সিরিজ থেকে খেলতে নামছেন, এই তো তার বাদ যায়নি, কিন্তু মাঝখানে প্রায় 6 মাস বসে থাকার জন্য, আজকে জানি না টেলিভিশনের চেহারাটা দেখে একটু মনে হলো যে বসে থাকার জন্য
কিছুটা সুশ্রী হয়ে উঠেছেন কিনা তিনি মানে কিছুটা ওজন বেড়েছে কিনা এই জন্য আমার একটা আশঙ্কা হলো, জানি না। তবে আমরা আশা করি যে ভালো খেলবেন তারা সবাই এবং খেলাটা দর্শকরা উপভোগ করবেন এবং বেশ কিছুদিনের ব্যবধানে আমরা এরকম একটা মানে বাইরের টিম এসে টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি আবার জমে উঠবে বলে আমি মনে করি। মাঝখানে দেশে অনেক নিরাপত্তাজনিত নানান রকম সমস্যা গেছে, আমরা আশা করি যে খেলাটা খুব ভালো হবে। আজকে আরেকটা খুব ভালো ছিল যে আমাদের যে আন্ডার 18 হকিতে, হ্যাঁ সেটিতে আমরা আসতাম। ক্রিকেটের আরেকটি বিষয় ছিল যে দর্শকদের আকাঙ্ক্ষার একটি বড় জায়গা মানে ঘিরে তৈরি হয়েছিল মুস্তাফিজকে ঘিরে। মুস্তাফিজ তো ইনজুরির কারণে আমার মনে হয় যে দেখুন ইংল্যান্ডে গেল একটা প্রাইভেট খেলা খেলতে এবং প্রথমেই দারুণ চমক সৃষ্টি করলো, হ্যাঁ, তারপরেই ইনজুরির কবলে পড়ে ওটা আমাদের দুঃখজনক। অনেকেই তাকে মিস করবে, অনেকেই সাংঘাতিকভাবে মিস করবে। ধন্যবাদ আপনাকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। তবে নিশ্চয়ই দলের অন্য যে অবস্থা আমরা আশা করতে পারবো যে এছাড়াও আমরা ভালো দল নিয়ে খেলা সবসময় খেলা মাঠে নামছে এবং খেলা তো খেলাই। আমরা অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। যে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের সব জায়গাতেই ক্রিকেটেই শুধু আমরা ধরেন বিশ্বকাপ পর্যায়ে পারফরমেন্স ভালো, ফুটবল এবং হকিতে আমাদের নিজেদের অঞ্চলে আমরা দেখি যে জাতীয় দলের অবস্থাটা ভালো না। জাতীয় দলে আমরা ওই জায়গায় দাঁড়াতে পারি না। কিন্তু আপনি দেখেছেন আন্ডার এজ প্রত্যেকটাই আমরা মোটামুটি বেশ ভালো করছি। আমরা মেয়েদের ফুটবল তো খুব স্বর্ণোজ্জ্বল অধ্যায় বলা যায় এবং অনেক বড় আশাবাদ তৈরি করেছে। হকিতে আমরা যখন অল্প বয়স, আমরা তখন ইভেন আপনার স্বাধীনতার আগের কথা বলছি, পাকিস্তান, ভারত এবং জার্মানি এই তিনটা হকি হলো পৃথিবীতে শেষ। পাকিস্তান ভারতের খেলা হলে হকিতেও খুব উত্তেজনার সৃষ্টি হতো। তো হকিতে আমাদের অনূর্ধ্ব 18 যে আর খেলাটা খুবই উপভোগ করেছে, 1-1, 2-2, 3-3, 4-4, তারপরে পঞ্চম গোলে বাংলাদেশ হ্যাঁ জিতে গেল। খেলাটা দেখিনি আমি, কিন্তু জিতে যাওয়ার পরেই আমি অনলাইনে তখন আপনার রিপোর্টগুলো পড়ে খুবই আনন্দ পেলাম এবং এইটি আমাদের একটা আশার দিক তুলে ধরছে যে এই অল্প বয়স্ক খেলোয়াড়রা ফুটবল এবং হকিতে যে এগিয়ে আসছে, আমাদের উপর একটা বিরাট জাতীয় দায়িত্ব অর্পিত হলো যে এইটি ঠিক মতো নার্সিং করে এবং এর সাংগঠনিক সব দিক ঠিক মতো রেখে তাহলে হয়তো কয়েক বছর পরে আমরা জাতীয় পর্যায়ে বলতে পারবো, যে জাতীয় পর্যায়েও হয়তো আমরা ওই জায়গাটায় ভালো পারফর্ম করতে পারবো। সেইটা আমাদের ধরে রাখতে হবে। আর এর বাইরে একটি বড় শিরোনাম কয়েকদিন ধরে আমরা যেটি লক্ষ্য করছি, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা, সাজ রব ভারত পাকিস্তান সীমান্তে এমনও বলা হয়েছে। আমার মনে হয় যে মানে খুব একটা উত্তেজনাপূর্ণ বিষয়, কিন্তু আপনি শেষে আনলেন। আমার মনে হয় যে শেষে আনা ঠিকই আছে। আমরা যতই ভাবি না কেন, শুনুন, দুইটা সমান সমান শক্তি হলে যুদ্ধ হয় না। আমরা আজকে দিনে বিভিন্ন সময় আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনায় অনেকের অনেক মত, একটা খুব ভালো মত পেয়েছি, সেটা হচ্ছে যে দুই দেশের হাতেই যখন পারমাণবিক অস্ত্র আছে তখন যুদ্ধ লাগলে তো ধ্বংস, উপমহাদেশ শুধু না, যুদ্ধ লাগলে মানে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হলে, কাজেই যুদ্ধটা হবে না ওই পর্যায়ে। আর উত্তেজনা যথেষ্ট হচ্ছে ঠিকই, শেষ পর্যন্ত কি হতে পারে, এই উরির ঘটনার মতো এইটি পাল্টাপাল্টি হতে পারে। আমার কাছে এই মুহূর্তে পছন্দ হলো, আমার এক বন্ধু বললেন যে হ্যাঁ এরা ঢুকে মেরে চলে আসবে, আবার ওরা ঢুকে মেরে চলে যাবে, এর বেশি বড় যুদ্ধ হবে না বলেই আমরা, এবং যুদ্ধ হলে শুধু ভারত পাকিস্তানের মধ্যে এর প্রতিক্রিয়া সীমিত থাকবে না, হ্যাঁ, চীন আফগানিস্তান সেটা বাদ দেন, অর্থনৈতিকভাবে মানবিকভাবে নানা কারণে উপমহাদেশ অস্থির হয়ে যাবে এবং বাংলাদেশও তার বাইরে থাকবে না। কাজেই আমরা মোটেই যেতে চাইব না যে ভারত পাকিস্তান যুদ্ধটা হোক, তবে এই নিয়ে সারা পৃথিবীতেই নানা রকম চেষ্টা চরিত্র চলছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থানটা হলো তারা দুই পক্ষকেই বলেছে যে তোমরা ইয়ে করো। চীন সম্ভবত পাকিস্তানের প্রতি একটা দিচ্ছে। বাংলাদেশ, আমরা উরির ঘটনার পর আমাদের সরকার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন যে এই সংগ্রাম ভারতের পক্ষে আছি, এটি পররাষ্ট্রনীতিগতভাবে খুবই সঠিক বলেও
আমি মনে করি। তো অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। গ্রামীণফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।